মেইনের বিডেফোর্ড শহরে অভিবাসন অভিযান চলাকালে আইস এজেন্টের গুলিতে ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান নাগরিক নিহত হয়েছেন। সোমবার সকালে পুল স্ট্রিট ও হিল স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটে। মেইন স্টেটের হাউস স্পিকার রায়ান ফেক্টো বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর প্রতিবাদে মেকানিক্স পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এদিকে সিনেটর অ্যাঙ্গাস কিং ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন জানিয়েছে, নিহত ওই যুবক কলম্বিয়ার নাগরিক, যিনি আমেরিকায় কাজ করার অনুমতিপ্রাপ্ত এবং তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। সোমবার সকালে মেইনের বিডেফোর্ড শহরের পুল স্ট্রিট এলাকায় অভিবাসন অভিযান চলাকালে এক আইস এজেন্টের গুলিতে তিনি নিহত হন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন স্টেটটির ডেমোক্রেটিক হাউস স্পিকার এবং বিডেফোর্ডের বাসিন্দা রায়ান ফেক্টো। তিনি আরও জানান, স্টেট পুলিশ এবং পাবলিক সেফটি ডিপার্টমেন্টের পাশাপাশি এফবিআইও এই ঘটনার তদন্তে যুক্ত রয়েছে। এই ঘটনাকে অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহতের প্রতিবেশীরা। এক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক চলন্ত গাড়ি নিয়ে আইস এজেন্টদের কাছাকাছি পৌঁছালে এক কর্মকর্তা তাকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালান। শহরের মেকানিক্স পার্কে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশো বাসিন্দা। স্থানীয় রাজনীতিবিদ এবং স্টেট প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্লেকার্ড হাতে প্রায় ৪০০ মিটার পথ হেঁটে রিপাবলিকান সেনেটর সুজান কলিন্সের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আইস এবং কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের সমন্বয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সেনেটর অ্যাঙ্গাস কিং। বিষয়টি নিয়ে ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েন মালিনের সাথে তার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই যুবক আইসের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন এবং তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রামিলা জায়াপল। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। পৃথক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মেইনের গভর্নর জ্যানেট মিলস জানান, স্টেট পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের অফিস সহ স্থানীয় ও ফেডারেল কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। এদিকে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসম্যান শেলি পিংরি তদন্তে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি আইস বিলুপ্তেরও দাবি জানান। আইআরএসের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মামলার জন্য তার আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার ফেডারেল বিচারক ক্যাথলিন উইলিয়ামস। তিনি বলেছেন, আইনি বা বস্তুনিষ্ঠ ভিত্তি ছাড়াই সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি মামলা নিষ্পত্তিতে জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তিকে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে আখ্যায়িত করেন তিনি। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস এর বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $10 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা নিয়ে ট্রাম্পের আইনজীবীদের তীব্র সমালোচনা করেছেন ফ্লোরিডার ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যাথলিন উইলিয়ামস। তিনি বলেছেন, তারা বিচারিক প্রক্রিয়া ব্যবহার করে প্রেসিডেন্টকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছিলেন। 56 পৃষ্ঠার রায়ে বিচারক উল্লেখ করেন, মামলাটির কোনো আইনত ভিত্তি নেই। ট্রাম্পের আইনজীবী আলেহান্দ্রো ব্রিটোকে ফ্লোরিডা বারে শৃঙ্খলা ভঙ্গের তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আরেক আইনজীবী ড্যানিয়েল এপস্টাইনের আদালতে মামলা পরিচালনার ক্ষমতা সীমিত করা হয়েছে। আইআরএস এর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মামলা নিষ্পত্তিতে চুক্তি নিয়ে জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকারও সমালোচনা করেছে আদালত। ওই চুক্তিতে $1.8 বিলিয়ন একটি তহবিল গঠন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের জন্য কর নিরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার কথা ছিল। বিচারক স্পষ্ট জানিয়েছেন, মামলা নিষ্পত্তির জন্য হওয়া চুক্তিটিকে আদালতের মাধ্যমে কোনো বৈধতা বা স্বীকৃতি দেওয়া হবে না এবং এই চুক্তির কোনো ধারা বা বিধানকে অন্য কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তির প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। হাফস্টা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক জেমস স্যাম্পল বলেন, শুরু থেকে বলা হয়েছে এই মামলাটি প্রতারণামূলক। একটি সমঝোতাকে আদালতের মাধ্যমে বৈধতা দেয়াই ছিল এর লক্ষ্য। সরকার ও প্রেসিডেন্ট আলাদা নয় উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্টের 2 আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া খুবই গুরুতর বিষয়। সাবেক ইউএস অ্যাটর্নি হ্যারি লিটম্যান মনে করেন, এই ঘটনা অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সাবেক এই ফেডারেল প্রসিকিউটর বলেন, মামলার রায়ে স্পষ্ট হয় মামলাটি আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছিল এবং এটি অসাংবিধানিক। সেনেট এখন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় তা দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
ক্ষমতার অপব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান। সোমবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। ব্রেনান অভিযোগ করেন, জাস্টিস ডিপার্টমেন্ট এবং কংগ্রেসে থাকা অনুগত ব্যক্তিদের ব্যবহার করে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে যাচ্ছেন ট্রাম্প। ডিএইচএসের সাবেক চিফ অব স্টাফ মাইলস টেইলর মনে করেন, ভোটারদের বিভ্রান্ত এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে এই কৌশল নেওয়া হয়েছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তদন্তে হোয়াইট হাউসের নতুন একটি টাস্ক ফোর্স গঠনের কড়া সমালোচনা করেছেন বিশ্লেষকদের একাংশ। তাদের মতে, ভোটারদের বিভ্রান্ত করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট করতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান বলেন, ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য সরকারি ক্ষমতা ব্যবহারের চেষ্টা করছেন। তার দাবি, নিজের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য জাস্টিস ডিপার্টমেন্ট এবং কংগ্রেসে থাকা অনুগত ব্যক্তিদের ব্যবহার করছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ব্রেনান বলেন, মধ্যবর্তী নির্বাচনে সেনেট ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে এই ধরনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে এটি ট্রাম্প প্রশাসনের অযোগ্যতা ঢাকার একটি কৌশল বলেও মনে করেন তিনি। ডিএইচএস এর সাবেক চিফ অব স্টাফ মাইলস টেইলর জানান, এখনও 2020 সালের নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে পারছেন না বলেই এই ধরনের কর্মকাণ্ড করছেন ট্রাম্প। টেইলর মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এই ধরনের কৌশল নিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান শন প্যাট্রিক মেলোনি। এই ষড়যন্ত্র রুখতে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শন মেলোনি। হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে নেয়ার এবং পরিচালনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নৌপথটিতে জাহাজ চলাচলের উপর 20% ফি আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। ইরানের উপর নৌ অবরোধ পুনর্বহালের কথা জানিয়ে সোমবার সামাজিক মাধ্যম সোশ্যালে এক বার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, এখন থেকে আমেরিকা হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে এক পোস্টে বলেছেন, ইরান চিরকালই হরমুজ প্রণালীর প্রকৃত অভিভাবক থাকবে। আমেরিকা ও ইরানের নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ইরানের ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এটি পরিচালনা করবে। তিনি স্পষ্ট জানান, এখন থেকে আমেরিকা হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে। পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথটির নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় মেটাতে সেখান দিয়ে চলাচলকারী সব ধরনের পণ্য পরিবহনের উপর 20% ফি আরোপ করা হবে বলে জানান তিনি। Well, we're taking over the strait. They have nothing. But we had a deal. What nobody knows, we had a deal. It was a done deal. And then they broke it. They always break it. We've had 10 deals with these people. And so we're just going to hit them very hard. ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন ট্রাম্প। And we're going to keep the strait. And we'll probably run it. We'll become the guardian of the strait. Maybe we'll call it the guardian angel of the strait. And we should be reimbursed for that. When we do that. তিনি জানান, অতীতে আমেরিকা বিনামূল্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা দিলেও এবার ধনী মিত্র দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা হবে। We guarded the strait for 50 years more. And we never got paid for it. They made all the money and the United States was just, they wouldn't, it's amazing. It's we never we guarded it for nothing, and now we're going to guard it. We're going to get paid for guarding it, a lot of money. এদিকে এক বিবৃতিতে ইউএস আর্মির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইস্টার্ন সময় মঙ্গলবার বিকাল থেকে ইরানের বিরুদ্ধে পুনরায় নৌ অবরোধ শুরু হচ্ছে। তবে এই অবরোধ শুধু ইরান ও তাদের ক্রেতাদের জাহাজ নৌপথটিতে প্রবেশ বা বের হওয়া বন্ধ করার জন্য কার্যকর হবে। অন্যান্য দেশের বৈধ জাহাজগুলো স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে সেন্টকম। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়ে সামাজিক মাধ্যমে বলেন, ইরানই সবসময় হরমুজ প্রণালীর প্রকৃত অভিভাবক ছিল এবং চিরকাল তাই থাকবে। ট্রাম্পের 20% ফি দাবি করার প্রেক্ষিতে কিছুটা কটাক্ষের সুরে তিনি যোগ করেন, 20% ফি অনেক বেশি, ইরান এক্ষেত্রে ন্যায্যতা দেখাবে। এক ভিডিও বার্তায় দেশটির খাতামাল আম্বিয়া সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি জানান, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় আমেরিকাকে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেয়া হবে না। خطر گسترش جنگ در سراسر منطقه افزایش یابد.
তেহরানের অনুমতি ছাড়া এবং তাদের নির্ধারিত রুটের বাইরে আমেরিকার সামরিক বাহিনী কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারের চলাচলে বিঘ্ন ঘটালে ইরানের সশস্ত্র বাহিনী এবং রেভলিউশনারি গার্ড তাদের কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। به هیچ عنوان به آمریکا اجازه دخالت در مدیریت تنگه هرمز را আঞ্চলিক দেশগুলোকে আমেরিকাকে কোনো রকম লজিস্টিক সহায়তা না দেওয়ার জন্য সতর্ক করে জুলফাকারি আরো বলেন, অন্যথায় তা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে এবং এর ফলে পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে। এই বাকযুদ্ধের সমান্তরালে অঞ্চলটিতে ব্যাপক সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে আমেরিকার বিমান হামলার জবাবে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত আইআরজিসি বিবৃতিতে বলা হয়, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবাইর বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তারা। এসব হামলায় সেখানে থাকা আমেরিকার জ্বালানি ডিপো, যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি তাদের। در پی تجاوزات بامداد امروز آمریکا به مناطقی در جنوب ایران এই পাল্টাপাল্টি হামলার কারণে সোমবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং নিরাপত্তার স্বার্থে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে চলাচল করছে। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে শূন্য হওয়া আসনে তার ছোট বোন ডার্লিন গ্রাহাম নর্টনকে অন্তর্বর্তীকালীন সেনেটর হিসেবে নিয়োগ দিয়েছেন সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার। এর মধ্য দিয়ে সাউথ ক্যারোলাইনার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সেনেটে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এদিকে সোমবার ক্যাপিটল হিলে সেনেটের অধিবেশন শুরু হলে দলমত নির্বিশেষে প্রয়াত লিন্ডসে গ্রাহামের প্রতি গভীর শ্রদ্ধা জানান আইন প্রণেতারা। অন্যদিকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত জটিলতায় ভোগা রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল শিগগিরই ক্যাপিটল হিলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সদ্য প্রয়াত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের বাকি মেয়াদে সেনেটে দায়িত্ব পালন করবেন তারই ছোট বোন ডার্লিন গ্রাহাম। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে হঠাৎ মারা যান জিওপির প্রভাবশালী সেনেটর গ্রাহাম। We also gather together to celebrate what this self-described poor boy from a small town, rural town in South Carolina accomplished. কৈশোরে বাবা মা হারানোর পর লিন্ডসে গ্রাহামই অভিভাবক হয়ে আগলে রেখেছিলেন ছোট বোন ডার্লিনকে। ভাইয়ের মৃত্যুর পর সোমবার ভোরে গভর্নরের এক ফোনে সেনেটর হিসেবে দায়িত্ব নিতে সম্মতি জানান তিনি। এই নিয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পও পূর্ণ সমর্থন দিয়েছেন। on behalf of the citizens of South Carolina and the United States. I think this is what Lindsay would have wanted, and I plan to honor him. আগামী নভেম্বরে এই আসনে পূর্ণ মেয়াদের সেনেটর নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সেনেটরের শপথ নেয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ডার্লিন গ্রাহাম। এদিকে সোমবার ওয়াশিংটনের সেনেট অধিবেশন শুরু হলে লিন্ডসে গ্রাহামের প্রতি শ্রদ্ধা জানান ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা। As flags fly at half staff throughout our nation to honor Senator Lindsey Graham, we give thanks to you for his life and for his years of public service. গ্রাহামের প্রতি গভীর শোক প্রকাশ করে সেনেট মেজরিটি লিডার জনথন বলেন, লিন্ডসে গ্রাহাম আর তাদের মাঝে নেই এটা বিশ্বাস করা সত্যিই কঠিন। The halls of the Senate already feel empty without him. And I know I'm not alone in that feeling. He was a friend to so many of us on both sides of the aisle. রিপাবলিকান সেনেটর চাক গ্রসলি বলেন, সেনেটর গ্রাহামের প্রখর বুদ্ধি ও উপস্থিতি যে কোনো আলোচনাকেই প্রাণবন্ত করে তুলত। Senator Graham deeply loved his country. He was a bold leader, an impassioned national security hawk. ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন বলেন, সেনেটর গ্রাহাম রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়েও অভিবাসী শিশুদের সুরক্ষায় ডেমোক্রেটদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। Lindsay for many years was the only Republican willing to co-sponsor the DREAM Act, a bill that I introduced over 20 years ago. এদিকে এবিসি নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটর মেহমেদ অজ রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেলের স্বাস্থ্যের বিষয়ে হালনাগাদ তথ্য দেন। ম্যাককনেলের সাথে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ম্যাককনেল বর্তমানে সুস্থ আছেন এবং শিগগিরই ক্যাপিটল হিলে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।